দর্শক, একটা শিরোনাম দেখে একটা খবর বিশ্লেষণ করতে চাই। তারেক রহমানের বাসার সামনে নেতাকর্মীরা গণসম্বর্ধনায় নেতাকে ভালোভাবে দেখতে পাইনি, তাই বাসার সামনে এসেছি। গুলশান এভিনিউয়ের 196 নম্বর তারেক রহমান যেখানে বসবাস করছেন, সেই বাসায় সামনে ভিড়, সকাল থেকে ভিড়, এবং এটা ধারণা করি যে চলতে থাকবে। 17 বছর নেতাকে দেখেনি, ফলে এই আবেগ উচ্ছ্বাস সত্য। কিন্তু খেয়াল করেন তো, এই আবেগ উচ্ছ্বাসের কারণে কি নিরাপত্তার যে বিষয়টি, সেটা কি ডুবতে বসেছে, বা সেটা কি হারিয়ে গেল কিনা, এবং এর ফলে বড় কোনো বিপদ হবে কিনা? দর্শক, একটু বিষয়টা বিশ্লেষণ করি। খেয়াল করেন, তারেক রহমান যে পট পরিবর্তনের পরও দেশে আসেনি, কি কারণ? মায়ের এমন দুঃসংবাদে তিনি আসেননি, এ নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু তিনি যে কথাটি বলেছেন আকার ইঙ্গিত দিয়ে, যে তার আসার বিষয়টি শুধু তার নিজের উপর নির্ভর করে না, তার দল, সরকার, অনেক কিছুর উপর নির্ভর করে। অর্থাৎ নিরাপত্তার ইস্যুটাই কিন্তু প্রধান ছিল। কারণ তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে বেশ কিছু গোষ্ঠী আছে যারা নানা কারণে অতীতে ক্ষুব্ধ ছিল। দর্শক, আমার মনে হয় এইটা আমাকে দিয়ে এক্সপ্লেন করেন না, কারণ কাদের হাতে অত্যাচারিত, নির্যাতিত হয়ে প্রায় পঙ্গু অবস্থায় তিনি দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন, নিশ্চয়ই সেটা জানা আছে। তাহলে সেই শক্তি বিদ্যমান, তার সাথে যুক্ত হয়েছে চরমপন্থী, উগ্রপন্থীরা। তারা মনে করে তারেক রহমান দেশে ফিরলে তাদের আর কোনো খানা নেই, মোট কথা। তো সুতরাং সেটাও একটা শক্তি। আবার দেশের বাইরের একটা শক্তি, যারা নানা কারণে মনে করে যে সেই 10 ট্রাক অস্ত্র, সেই অস্ত্রের ঘটনার সময় তারেক রহমান, তার দল যেহেতু ক্ষমতায় ছিল, ফলে তার একটা সংশ্লিষ্টতা আছে। এটা হয়তো ইস্যু, এটা মানে এক ধরনের অপবাদ তৈরি করা, থিম তৈরি করা, যাতে বিএনপিকে এবং তারেক রহমানকে ঘায়েল করা যায়। আন্তর্জাতিক সেই শক্তিও আছে। তো সবকিছু মিলাই অনেকগুলো শক্তি যেখানে কাজ করছে, সেখানে তারেক রহমান বর্তমানে যেই নিরাপত্তা ব্যবস্থা, যেখানে দেশের প্রতিটা মানুষই নিরাপত্তাহীন মনে করে নিজেকে, সেখানে তারেক রহমান অবশ্যই, সে যেহেতু দলকে ধরে রাখার ক্ষেত্রে মা অসুস্থ, তার কোনো আপাতত কোনো বিকল্প নেই, সুতরাং তিনি এই ঝুঁকি নেবেন কেন? সুতরাং তার হয়তো লক্ষ্য ছিল শিডিউল ঘোষণার পর তিনি আসবেন, কিন্তু ঘটনাক্রমে ওসমান হাদির ঘটনা, তিনি আর চক্রান্তকারী, ষড়যন্ত্রকারীরা আসলে তারেক রহমানকে আসতে দিতে চায় না, এবং হয়তো নির্বাচনের আগেই কোনো অঘটন ঘটাতে চায় দেশে। সেই কারণে যেদিন গুলিবিদ্ধ হলেন ওসমান হাদি, বা মারা গেলেন যেদিন, সম্ভবত মারা গেলেন যেদিন, তখন 9:30টার সময় ঘোষণা করা হলো যে তারেক রহমান আসছেন। তো এখন আসছেন, আর তিনি আসলেন, বলতে গেলে বাংলাদেশ জয় করলেন, সবই সত্য। কিন্তু এই উচ্ছ্বাসের ভিড়ে নিরাপত্তাটা কি ঠিকভাবে হলো? যেভাবে আহ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ তাকে কর্ডন করে বিমানবন্দর থেকে স্টেজ পর্যন্ত নিয়ে আসলো, সেখানেও কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বারবার উচ্ছ্বাসের তোড়ে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। বারবার দেখছিলাম, আর মানে আতঙ্কিত হচ্ছিলাম যে একটা অঘটন না ঘটে। এবং স্টেজের সামনে যে নিরাপত্তা বেষ্টনী, সেই বেষ্টনীও কিন্তু ভেঙে ফেলে নেতাকর্মীরা উচ্ছ্বাসের আবেগে। এটা পরিকল্পিত না, এটা আবেগ উচ্ছ্বাস। তাদের মাথায় তো আর নিরাপত্তার বিষয়টা থাকে না। নিরাপত্তার বিষয় থাকে মানে সংশ্লিষ্ট যারা সুদূর প্রসারী চিন্তা করে। যাই হোক, এখন 3 ঘন্টা লাগলো স্টেজে পৌঁছাইতে। মায়ের ওখানে যাইতো এভার কেয়ার হসপিটাল অনেক কাছে, সেখানেও লাগলো 2.25 ঘন্টা। এখন সকাল থেকে ভিড় বাসার সামনে,
আজকের কর্মসূচি আছে যে জাতীয় স্মৃতিসৌধে যাবেন, তার আগে তার বাবার কবর তিনি জিয়ারত করবেন। এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু উপচে পড়া ভিড়। এই ভিড়ের মধ্যে কারা লুকিয়ে আছে আমরা কিন্তু জানি না। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার উপরে যথেষ্ট আস্থা রাখার কোনো কারণ নেই, ফলে শঙ্কাটা কিন্তু রয়ে গেল। সেই কারণে এই নিরাপত্তা ব্যবস্থাটা মানে কিভাবে নিচ্ছিদ্র করা যাবে, কিভাবে আরো উন্নত করা যাবে, সেটা কিন্তু এখন সরকার, রাষ্ট্র, দল সবারই চিন্তা। আশা করা যায় যে উচ্ছ্বাস আবেগের ভিড়ে নিরাপত্তা যেন হারিয়ে না যায়, তাহলেই মহাবিপদ ঘনিয়ে আসবে।